আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ ওষুধ রাষ্ট্র আলোচনায় আসছি। আজকে আমাদের যে ওষুধটি নিয়ে আলোচনায় আসছে সেটি রাস্টক্স। বর্ষা নিয়ে, বসন্ত নিয়ে লেখকদের, কবিদের অনেক গান, অনেক রচনা আছে। ঠিক তেমনি ভাবে আমাদের হোমিওপ্যাথিতে বর্ষাকালের বেশ কিছু ওষুধ আছে। আমাদের প্রতি সিজনেরই প্রায় ওষুধ হোমিওপ্যাথির মধ্যে আছে। তো রাস্টক্স একটি বর্ষাকালীন ওষুধ বলা যায়। এটি অন্য সময়ও কাজ করে, কিন্তু বর্ষাকালে এটির খুব বেশি প্রয়োগ বা কাজ দেখা যায়। এটি একটি উদ্ভিজ্জ ওষুধ। মূলত এটি শীতকাতর ওষুধ। এটির ব্যক্তি লক্ষণ বেশি, অর্থাৎ তার মানসিক লক্ষণ এই ওষুধটির মধ্যে খুব বেশি পাওয়া যায়। আর এছাড়াও এটি লক্ষণ সর্বস্ব ওষুধ। পলিক্রেস্ট তো বটেই, অচির এবং চির দু ক্ষেত্রে ওষুধটি কাজ করে। সাধারণত বাম দিক থেকে ডান দিক, প্রথমে বাম দিক পরে ডান দিক আক্রান্ত হয়। শরীরের উপর অংশটা বাম দিক আর নিচের অংশ ডান দিক আক্রান্ত হতে বেশিরভাগই দেখা যায়। তো বন্ধুরা, আসি আমরা যখন তরুণ রোগের চিকিৎসা করি তখন সাধারণত আমাদের ধাতুগত বৈশিষ্ট্য খুব বেশি প্রয়োজন পড়ে না, কিন্তু যখন আমরা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট করতে যাই তখন অবশ্যই একটা ওষুধের ধাতুগত বৈশিষ্ট্য জানা খুব অপরিহার্য হয়ে পড়ে। তা নাহলে ওষুধ সিলেকশন ঠিক হয় না, যে কারণে ফলাফল ভালো পাওয়া যায় না। তো আজকের আলোচ্য ওষুধটির ধাতুগত বৈশিষ্ট্য কি তার আমরা একটু দেখব। মূলত ধাতুগত বৈশিষ্ট্যের প্রধান চারটা স্তম্ভ যদি আমরা জানতে পারি আমাদের চিকিৎসা ক্ষেত্রে খুব সুবিধা হয়। প্রথমত যেটা আমরা দেখি সেটা হচ্ছে আকৃতি। তো রাস্টক্সের বেশিরভাগ বইয়ে আকৃতি পাওয়া যায় না, এটি খুব বেশি প্রয়োজনীয় নয় বলে পণ্ডিত ব্যক্তিরা মন্তব্য করেছেন। এটির স্বাস্থ্য ভালো, একটু মোটা সোটা নাদুস নুদুস টাইপের স্বাস্থ্য, এই হচ্ছে এর আকৃতি। আর প্রকৃতিটা হচ্ছে এরা একটু শান্তশিষ্ট লাজুক স্বভাবের, নার্ভাস এবং ভীতু প্রকৃতির। আর এর মায়াজম হচ্ছে শরিক মায়াজম। শরিক মায়াজমটা হচ্ছে সেকেন্ড গ্রেডের, আর সাইকোটিক মায়াজমটা হচ্ছে থার্ড গ্রেডের, আর টিউবারকুলার মায়াজমটা হচ্ছে থার্ড গ্রেডের। আর এর প্রবণতাটা কি, প্রত্যেকটা ক্রনিক মেডিসিনের এক একটা প্রবণতা থাকে। এই ওষুধটি এই ধরনের রোগ বালাই সৃষ্টি করে। তো রাস্টক্স কি ধরনের রোগ বালাই সৃষ্টি করে? সাধারণত বাত বা গেটে বাত বেশি হতে দেখা যায় রাস্টক্সের রোগীদের, অর্থাৎ রাস্টক্স বাত বা গেটে বাত সৃষ্টি করে, অর্থাৎ এটিকে বলা হচ্ছে বাত বা গেটে বাত প্রবণতার বা গাউটি ডায়াথেসিস যেটাকে আমরা বলছি। এখন আমরা আসি, প্রত্যেকটা ওষুধের রোগের কারণ থাকে, এই রোগীতে পরিণত হওয়ার বা অসুস্থ হওয়ার কিছু কারণ থাকে। তা আমরা যদি কারণ বা কজেশনটা জেনে রাখি তাহলে আমাদের সুবিধা হয় ট্রিটমেন্টের সময়। তো রাস্টক্সের অসুস্থ হওয়ার কারণ কি? সাধারণত বর্ষার ঠান্ডা হাওয়ায়, বৃষ্টিতে ভিজলে, স্যাঁতসেঁতে স্থানে বাস করলে, পানির মধ্যে বসবাস করলে। দেখেন কৃষক হয়তো মাঠে পানিতে কাজ করছে, একজন জেলে কিংবা নৌকা যিনি চালান তিনি হয়তো নদীতে পানিতে কাজ করছেন, এরকম পানির মধ্যে কাজ করে যারা বসবাস করছে। মেঘলা দিনে, ঝড় বৃষ্টির সময়, আবার কখনো কখনো শীতকালেও অসুস্থ হতে দেখা যায়। বিশেষ করে এদের মাথায় একটু পানি পড়লে, মাথা ভিজলে, প্রচন্ড গরম বা ঘামের সময় যদি ঝড় বৃষ্টিতে কেউ ভিজে যায় সে কারণেও অসুস্থ হতে পারে। বর্ষাকাল ছাড়াও যে কোনো সময় যদি পানিতে ভিজে, ভিজা মাটিতে বা ঠান্ডা মাটিতে শুয়ে থাকার কারণে, ঘামের পর ঠান্ডা পানিতে গোসল করলে যদি অসুস্থ হয়, জ্বর, শরীর ব্যথা হয়, অনেক সময় রাগ থেকে, অত্যাধিক পরিশ্রম থেকেও, কিংবা পেশিতে অনেক সময় টান লাগে আমাদের, আবার অনেক সময় আন্নিকার মতো থ্যাতলানো আঘাত যদি লাগে, ভারী কোনো জিনিস উঠাতে গিয়ে, ওপর দিকে উঠাতে গিয়ে অনেক সময় শরীরের কোনো অংশে টান পড়ে যায়, আবার অনেক পরিশ্রম করার কারণে অসুস্থ হতে দেখা যায়। তাহলে সাধারণত আমরা কি পেলাম? বর্ষায় বা বর্ষা ঠান্ডা আবহাওয়ায় বা পানিতে ভেজা, স্যাঁতস্যাঁতে জায়গায় শুয়ে থাকার কারণে, আর অত্যাধিক পরিশ্রমে কিংবা থ্যাতলানো আঘাত
অথবা ভারী কোনো জিনিস ওঠাতে গিয়ে যদি কোনো জায়গায় ব্যথা পেয়ে যায়, ঠান্ডা লেগে যায়, জ্বর হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি, যেসব কারণগুলো বললাম এই সব কারণের মধ্যে এই রোগগুলা সৃষ্টি হয়। এখন আমরা আসি মূল কথাটা কি। একটা ওষুধের অল্প কিছু কথা থাকে, যেটি মূল কথা, সেটা আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের ওষুধ নির্বাচন অনেকটা সহজ হয়। কারণ একটা ওষুধ অনেক পৃষ্ঠাব্যাপী বর্ণনা থাকে, সবটুকু আমাদের মনে রাখা সম্ভব হয় না। এর মূল কথা হচ্ছে এরা শান্ত লাজুক স্বভাবের, নার্ভাস এবং ভীতু প্রকৃতির মানুষ। শারীরিক এবং মানসিক ভাবে এরা সাংঘাতিক অস্থির, স্থির নয়। বর্ষা এবং স্যাঁতসেঁতে আবহাওয়ায় বা বৃষ্টির পানিতে ভিজে এরা অসুস্থ হয়। চুপচাপ থাকলে এদের কষ্ট বাড়ে, আর নড়াচড়া যদি করে তাহলে এদের কষ্ট একটু কমে। পিপাসা, অস্থিরতা, আর রাতে কিংবা ঠান্ডায় রোগ বাড়ে, আর দিনে কিংবা গরমে রোগ কমে। এতটুকু এর মূল কথা। তাহলে মূল কথা কি পেলাম বন্ধুরা? এরা শান্তশিষ্ট, লাজুক স্বভাবের, নার্ভাস এবং ভীতু প্রকৃতির মানুষ। আর শারীরিক মানসিক ভাবে এরা ভীষণ অস্থির। বর্ষা কিংবা স্যাঁতসেঁতে আবহাওয়া বা জায়গায় বসবাসের কারণে এরা অসুস্থ হয়। চুপচাপ থাকলে এদের রোগ বালাই বা কষ্ট বাড়ে, আর নড়াচড়া করলে এদের কষ্ট বা রোগ বালাইটা একটু কমে। এদের ভেতরে বেশ পিপাসা থাকে এবং অস্থিরতা থাকে, আর রাতে কিংবা ঠান্ডায় রোগ বাড়ে, আর গরমে কিংবা দিনের বেলায় এদের রোগ বা কষ্ট কমে। তাহলে এই গেল মূল কথা। বিশেষ কথা কি? আমি যেভাবে আমার মেট্রিমেডিকেটা লিখছি এভাবেই সাজিয়েছি, আমি এইভাবেই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। বিশেষ কথা হচ্ছে যে দুখান কথা যদি মনে রাখতে পারি তাহলে রাষ্ট্রাংশ আমাদের জন্য সহজ হয়ে যায়। মাত্র দুখান কথা। কি দুখান কথা? চুপচাপ আর নড়াচড়া। এই দুটো শব্দ, চুপচাপ আর নড়াচড়া। একটু ব্যাখ্যা করি। এই দুটো শব্দ যদি আমরা মনে রাখতে পারি বা কথা, তাহলে রাষ্ট্রাংশকে চেনা বা মনে রাখা আমাদের সহজ হয়ে যায়। কিরকম? চুপচাপ থাকলে তার সমস্ত রোগ বা কষ্ট বাড়ে, আর নড়াচড়া করলে তার সমস্ত রোগ বা কষ্ট আরাম লাগে বা উপশম হয় বা ভালো লাগে। তাহলে বন্ধুরা দুখান কথা কি পেলাম? চুপচাপ আর নড়াচড়া। চুপচাপ থাকলে কষ্ট বাড়ে, রোগ বাড়ে, আর যদি নড়াচড়া করে তাহলে তার রোগ বা কষ্ট কমে। এই দুখান কথা যদি মনে রাখতে পারে তাহলে রোগী যখনই এসে বলবে আমি চুপচাপ থাকলে আমার খুব কষ্ট লাগে, এই জন্য আমি খুব অস্থির, নড়াচড়া করি, এপাশ ওপাশ করি, তাতে আমার রোগ একটু কমে। এই মাত্র দুখান কথা বললে হয়তো আরো কিছু ওষুধ আপনার মনে আসতে পারে, কিন্তু রাষ্ট্রাংশের কথার জন্য প্রথমে আপনার মনে আসে যদি যে কারণগুলা বললাম ওই কারণগুলার কারণে সে অসুস্থ হয়। আচ্ছা, এখন আসি বন্ধুরা। তবে একটা কথা, নড়াচড়ায় যদিও তার আরাম, কিন্তু প্রথম নড়াচড়া করার সময় তার একটু কষ্ট হয়, কিন্তু যখন নড়াচড়া করতে থাকে একটু পরে তার কষ্টটা কমে যায়। অর্থাৎ প্রথমে যখন নড়াচড়া করতে যায় একটু কষ্ট লাগে, তারপরে আস্তে আস্তে কষ্টটা কমে যায়। যত নড়াচড়া করতে থাকে তত সে ভালো বোধ করতে থাকে। এখন বন্ধুরা আমি সবসময় বলি যে নামের মধ্যেই কিন্তু, প্রত্যেকটা ওষুধের নামের মধ্যেই তার মূল চরিত্র, মূল কথা, গুরুত্বপূর্ণ কথাগুলো লুকিয়ে আছে। এটি আমরা একটু যদি খুঁজি তাহলে পাবো। মনে করেন শফিক স্যার, আনোয়ার স্যার সুন্দর মানুষ। এখন যদি তার দাদি বা নানি শখ করে নাম রাখতো সুন্দর আলী, ঠিক আছে, চেহারা সুন্দর, নাম সুন্দর আলী, কিন্তু বাই চান্স যদি আমার দাদি নাম রাখতো সুন্দর আলী, তাহলে কেমন হতো? আমার রং তো মনে করেন যে হাড়ির কালির চেয়ে একটু ফসকা, আমার নাম কালু মিয়া হলে ঠিক আছে। তাহলে বোঝা গেল যে আমার যেরকম চেহারা আমার নামটা এরকম হওয়া উচিত, কিন্তু চেহারার সাথে যদি নাম না মিলে, আমার নাম মনে করেন যে আমার চেহারা কালু মিয়া, আমার নাম যদি লালচান হয়, তাহলে তো কেমন দেখায়? হ্যানিম্যান স্যার এমন ভাবে একটা বিজ্ঞান আবিষ্কার করে গেছে, যেই দিক খুঁজবেন এই দিকে সদৃশ্য, নামের মধ্যে সদৃশ্য আছে। তা আমরা আলোচনা আসি দেখি নামের মধ্যে তার মূল লক্ষণ গুলো পাই কিনা। সদৃশ্য আসলে হোমিওপ্যাথি শব্দের অর্থ যদি সদৃশ্য হয়, তো সদৃশ্য আমরা সব জায়গায় খুঁজে পাবো, নামের মধ্যে সদৃশ্য আছে। দেখেন রাষ্ট্রাংশের প্রথম অক্ষর কি? আর। আর দিয়ে দেখেন রেস্টলেসনেস, এর অর্থ অস্থিরতা। অস্থিরতা রাষ্ট্রাংশের অন্যতম কথা। এরপরে এইচ, হারি, তাড়াহুড়া, এটিও রাষ্ট্রাংশের অন্যতম কথা। এরপরে আনফরচুনেট ফিলস, তারা নিজেকে ভাগ্যহত মনে করে, মনে করে আমার ভাগ্য ভালো না, এটাও রাষ্ট্রাংশের বিশেষ কথা। এরপরে এস, সিরিয়াসনেস, সাংঘাতিক, রোগবালাই কিন্তু সাংঘাতিক, তাহলে এটিও রাষ্ট্রাংশের সাথে মিলে গেল। পরের অক্ষরটি টি, থট, ডিজএগ্রিবল, এরা এমন কিছু চিন্তা করে যেটি গ্রহণ করার মতো না, মানে কিছু কাল্পনিক ভ্রান্ত বাজে চিন্তা করে, সেটি আলোচনায় আসবো। এরপরের অক্ষর কি? ও, অকুপেশন ডিজায়ার ফর, তবে এরা কাজ করতে চায়, কারণ চুপচাপ থাকলে কষ্ট বাড়ে, কাজের মধ্যে থাকলে ভালো থাকে, কাজ করার ইচ্ছা। এরপরের অক্ষর এক্স,
বন্ধুরা একটা জিনিস বলে রাখি, কয়েকটা ওষুধের নামের অ্যাব্রিভিয়েশন করতে যে আমি মহা বিপদে পড়ে গেছিলাম। তার মধ্যে নাক্সে এক্স আছে, রাস্টক্সে এক্স আছে, এরকম এক্স দিয়ে যে কটা ওষুধ আছে এটি নিয়ে আমি মহা বিপদে ছিলাম। কারণ এক্স দিয়ে এমন কোনো ভালো শব্দ হয় না যার কোনো অর্থ হয়, আর যে অর্থ এর সাথে মিলানো যায় কোনোভাবেই মিলাইতে পারছিলাম না। পরে অনেক ভাবনা চিন্তা করে একটু খুঁজে পেয়েছি, মানে নাম মিললেও মিলাইছি আর কি। সেটি হচ্ছে জেরক্স এজ, সুপারস্টিশিয়াস মাইন্ড। এরা হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন মনের ফটোকপি। মানে এদের মধ্যে কিছু কুসংস্কার আছে। তো মনে করেন একটা বইয়ের একটা পাতার ফটোকপি যেমন হয়, কুসংস্কার আচ্ছন্ন মনে করেন এই মানুষের মনের ফটোকপিটা যেন এদের মন। তো রাষ্ট্রক্সের নামের মধ্যে তাহলে আমরা কি পেলাম? অস্থিরতা, তাড়াহুড়া, ভাগ্যহত মনে করা, নিজেকে সাংঘাতিক, এদের রোগবালায়, অগ্রহণযোগ্য চিন্তা ভাবনা, কাজ করার ইচ্ছা এবং কুসংস্কারাচ্ছন্ন মনের ফটোকপি এদের চিন্তা ভাবনাগুলো। তাহলে রাষ্ট্রক্সের নামের মধ্যে এর পুরা সাদৃশ্য আমরা খুঁজে পেলাম। এখন আমরা আসি অ্যাকচুয়ালি যে উপাদান থেকে যে ওষুধটি তৈরি তারও কিন্তু সাদৃশ্য হোমিওপ্যাথিতে। আমি সেটাও খুঁজে বের করার চেষ্টা করছি, অনেকগুলো ওষুধের কিছু কিছু পেয়েছি। কোনো পণ্ডিতের বই থেকে একটু হিংস পেয়েছি, সেটাকে আমি আমার মতো করে সাজিয়েছি, কোনোটা আমি নিজের মতো করে তৈরি করেছি আর কি। ওই যে আমার মতো এক ব্যাককাল ছাত্র ছিল, তো স্কুল ঠিক মতো যায় না, পরীক্ষার সময় তো পরীক্ষা না দিলে উপায় নেই। এখন পরীক্ষার হলে গেছে, পরীক্ষা বসছে, টিকা লিখতে পড়েছে, সম্রাট বাবরের উপর টিকা লিখতে পড়েছে। সে তো সম্রাট বাবরের উপর টিকা জানেন, লিখবে কি? তো বন্ধুরা আমরা জানি যে কোনো বিষয় সম্পর্কে সংক্ষেপে বিশেষ কথা, মূল কথাটুকু লেখাটাই হচ্ছে টিকা, এই তো। সে টিকা লিখবে কেমন করে? টিকা সম্পর্কে তো তার ধারণা নেই। সে লিখছে সম্রাট বাবর যখন খুব ছোট ছিল, এখন যেমন আমাদের বাংলাদেশে বা সারা বিশ্বে করোনা এসছে, এরকম এক সময় খুব মহামারী দেখা দিয়েছিল, বসন্ত। সে মাথা খাটিয়ে লিখছে সম্রাট বাবর যখন খুব ছোট ছিল তখন সেই এলাকায় প্রচুর বসন্ত রোগ দেখা দিয়েছিল, সম্রাট বাবরের দাদা তাকে ডাক্তারের কাছে নিয়ে যে টিকা দিয়ে নিয়ে এসেছিল, এই হচ্ছে সম্রাট বাবরের টিকা। তার মানে সে টিকা বানাইছে। এরকম আর এক ছাত্র পরীক্ষা দিছে, বাড়িতে এসে পরে জিজ্ঞেস করছে তার চাচা, কিরাজ কি পরীক্ষা ছিল? কয় ইসলাম ধর্ম। সব পাইছিস? কয় হ্যাঁ পাইছি। কয় সূরা ফাতিহা? কয় ওইটা চাচা বানিয়ে লিখেছি। এরকম ব্যাকালো আছে যে আবার সূরা বানাই। তো মনে করলেন যে আমি মাঝে মাঝে এরকম করে কিছু বানাইছি, আপনারা এইটা ভালো করে দেখে শুনে নিন। সাদৃশ্য, রাস অর্থ লাল। যে গাছ থেকে এটি তৈরি ওষুধটি, এই গাছটির নাম হচ্ছে তক্তা তরু। এর পাতা এবং ফুল লাল, বিশেষ করে শরৎকালে এর পাতা ফুলটা লাল। আর টক্সিকোডেন্ড্রন অর্থ হচ্ছে বিষাক্ত উদ্ভিদ। তাহলে কি দাঁড়ালো? লাল বিষাক্ত উদ্ভিদ। মনে রাখতে হবে বন্ধুরা, এর চর্মরোগ, এর জিহ্বার ডগা কিংবা এর আক্রান্ত স্থান কিন্তু লাল হয়ে থাকে। আবার মাঝে মাঝে যেটাকে আমরা আরক্ত জ্বর বলি, লাল জ্বর, এই লাল জ্বরও কিন্তু রাষ্ট্রাংশে আছে। তা আমরা আসি, এর চর্মরোগ এবং প্রদাহিত স্থান কিন্তু লাল এবং বিষাক্ত হয়ে থাকে। তক্তাতরু নামক গাছটি থেকে এই ওষুধটি তৈরি, সেটি একটু আগে বললাম। এই গাছটি বর্ষাকালে স্যাঁতস্যাঁতে স্থানে জন্মে। দিনের বেলায় রোদে গাছটা দুর্বল হয়ে পড়ে, আর রাত যখন হয় অর্থাৎ ঠান্ডা পায় তখন গাছটা খুব তাজা হয়ে যায়। আর গরম তাপে দুর্বল হয়। জুন জুলাই মাসে গরমের দিনে দিনের বেলায় যেমন দুর্বল হয়ে পড়ে, রাতে তেমন তাজা হয়ে যায়, ঠান্ডায় তাজা হয়ে যায়, বৃষ্টির পানি পাইলে তাজা হয়ে যায়, বর্ষাকালে তাজা হয়ে যায়। ঠিক অনুরূপ ভাবে এর তাজা হওয়া এবং দুর্বল হওয়ার সাথে রোগ লক্ষণগুলোর বাড়া কমা একটা মিল আছে। কিরকম? তাহলে এই গাছটি দিনের বেলায় রোদের তাপে কি হয়? দুর্বল হয়ে যায়। দেখবেন রাস্টক্সের রোগ দিনের বেলা বা তাপে কমে যায়। এই গাছটি যেমন রাতের বেলায় ঠান্ডায়, বৃষ্টিতে, বর্ষায় পানি পেলে স্যাঁতস্যাঁতে জায়গায় তাজা হয়ে যায়, ঠিক অনুরূপ ভাবে রাস্টক্সের রোগ এই ঠান্ডায়, বর্ষায়, বৃষ্টিতে ভেজায় তাজা হয় বা সৃষ্টি হয়। তাহলে এই গাছের বৈশিষ্ট্যের সাথে, গাছের তাজা এবং দুর্বল হওয়া বৈশিষ্ট্যের সাথে এই রাস্টক্সের রোগের বাড়া কমার একটা সাদৃশ্য আছে, এটা আপনারা মনে রাখবেন। আর রাত্রিবেলায় এই গাছের থেকে এক ধরনের বিষাক্ত পদার্থ নিঃসৃত হয়, যে কারণে বন্ধুরা দেখবেন রাত্রিবেলায় রাস্টক্সের রোগীরা বিশেষ করে সন্ধ্যার পরের থেকে বেশি অসুস্থ হয়ে পড়ে।
রাষ্ট্রাক্ষের রোগ যেমন ঠান্ডায় বৃদ্ধি, তাপে উপশম, এই গাছটিও ঠান্ডায় তাজা আর তাপে দুর্বল হয়ে পড়ে, যে কারণে রাত্রিবেলায় রাষ্ট্রাক্ষ ব্যবহার না করাই উচিত যদি বিশেষ ঠেকা না হয়। এখন আসি বন্ধুরা মানসিক লক্ষণ। আমাকে কখন ব্রেক দিতে হবে শফিক স্যার বলবেন, হ্যাঁ? আনোয়ার স্যার একটু ইশারা দিবেন আমাকে, মানে আমি ব্রেক দিলে শফিক স্যার আবার আলোচনায় আসবে। তো স্যার মানসিক আপনি লক্ষণটা আমি কন্টিনিউ আলোচনা, করেন, আপনাকে যখন প্রয়োজন হবে আমরা জানাবো। ওকে স্যার, ওকে। তা আমরা আসি, একটা ওষুধের মানসিক লক্ষণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোর দ্যান ইম্পর্টেন্ট। তো সন্ধ্যার সময় বা রাত যত বেশি হয়, রাষ্ট্রাক্ষের রোগীর মধ্যে তত উদ্বেগ, টেনশন, আশঙ্কা, ভয়, চিন্তা তত বাড়ে। দুটো কারণে, এক হলো তার এই সময় রোগ কষ্ট বাড়ে, আর এর মধ্যে ওই সময়টায় ভয় বাড়ে, যে কারণে এই সন্ধ্যা বা রাত্রে তার বেশি টেনশন, উদ্বেগ। আর এই সময় তার রোগ বৃদ্ধি পায়, সেটা তো বললাম। কিন্তু বাড়ির কাউকে সে এই কারণে তার অসুস্থতা বা কষ্ট হলেও সে ডাকে না, কারণ তার মধ্যে একটা ভ্রান্ত বিশ্বাস কাজ করে বাড়ির লোকেরাই বুঝি তার ক্ষতি করবে, সুতরাং তাদের ডেকে লাভ নাই। যদি বাইরের শত্রু হতো তাহলে আমার বিপদের সময় ডাকলে বাড়ির লোকজনকে লাভ হতো, বাড়ির লোকই তো আমার শত্রু, তাহলে আমি ডেকে কি করবো? এরকম একটা ভ্রান্ত ধারণা তার মধ্যে কাজ করে, এই কারণে সে কষ্ট পেল, বাড়ির লোকজনকে সহজে ডাকতে চায় না। এরা এমনিতে কিন্তু বন্ধু প্রিয় মানুষ, বন্ধুত্ব তারা পছন্দ করে, কিন্তু বাড়ির কাউকে তারা বন্ধু মনে করতে পারে না, এই জন্য এদের বন্ধু বেশিরভাগ বাড়ির বাইরে। অবশ্য এইসব তার কাল্পনিক ভাবনা বা ধারণা, এটি সঠিক নয়। সঙ্গী তারা বেশি একটা কামনা করে না, ফলে নিজেকে রক্ষার জন্য অনেক সময় নিজে নিজেই চেষ্টা করে, আত্মরক্ষার জন্য নিজে প্রস্তুত থাকে। চাপা উত্তেজনা তার মধ্যে একটা কাজ করে, নার্ভাস, বিষণ্ণতা, সতর্কতা, চিন্তিত, মনের মধ্যে একটা ভয় তার কাজ করতে থাকে, মনে সর্বদা যেন একটা বিষাদ, একটা হতাশা, যে কারণে অনেক সময় নীরবে তাকে কান্না করতে দেখা যায়। এরা এমনিতে খুব শান্তশিষ্ট মানুষ, নার্ভাস মানুষ, কিন্তু লোভ আছে স্যার, লোভী, আবার অন্যের ত্রুটিও খুঁজে, মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে। যারা একটু ত্রুটি খুঁজে বেড়া মানুষ, পরচ্ছিদ্র পরে ছিদ্র খুঁজে বেড়া মানুষ, যারা একটু লোভী মানুষ, তাদের কোথায় যেন একটি অপ্রাপ্তির কষ্ট কাজ করে, এই জন্য এরা মাঝে মাঝে দীর্ঘশ্বাসও ফেলে। এরা অনেক সময় পানিতে ডুবে মরতে চায় কিন্তু সাহস পায় না। তো এই প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ে গেল। এক লোক রাতের বেলা দড়ি হাতে করে আর হ্যারিকেন নিয়ে চলে যাচ্ছে। এক লোকের সাথে রাস্তায় দেখা, কয় তুমি কোথায় যাও? কয় আত্মহত্যা করবো। তো কোথায়? কয় গাছে, বাগানে যাবো, বাগানে গাছে একটু ঝিলে মরবো। তোকে হাতে হ্যারিকেন কেন? কয় যদি সাপে কামড় দেয়। মরতে যাইছে, আবার সাপে কামড়িয়ে মরবে, তাই বাবা হ্যারিকেন জালে মরতে যাইছে। এরা মরার ইচ্ছা, পানিতে ডুবে মরবে, কিন্তু ডর লাগে, সেখানে মরতে পারে না। তো এদের মধ্যে কিছু কুসংস্কার কাজ করে, সেগুলোর প্রমাণ আপনারা পাবেন। এরা বলবে, ভাই কি ডাক্তার সাহেব, কি স্যার, আমার এই যে ঠ্যাঙের ব্যথা, আমার মনে হয় মাছ খাই ঠ্যাঙের ব্যথা হয়েছে। মাছ খেয়ে কি ঠ্যাঙের ব্যথা হয়? কিন্তু তার ধারণা আমি মাছ খাওয়ার কারণে আমার ঠ্যাঙে ব্যথা হয়েছে। এরকম কিছু ভ্রান্ত বিশ্বাস তাদের মধ্যে কাজ করে, কুসংস্কার কাজ করে। মিষ্টি খাওয়ার পরে বোধহয় আমার ঘুম কমে গেছে স্যার, আমি আজ রাতে কিন্তু মিষ্টি খাইছিলাম। আর না রে ভাই, মিষ্টি খেলে ঘুম কমে নাকি, এটা কথা হলো? কয় না স্যার, আপনি বিশ্বাস করবেন না, আমি আগেও একদিন খাইছিলাম, সেদিন আমার ঘুম কমে গেছিল। মানে তার মধ্যে একটা ভ্রান্ত বিশ্বাস কাজ করে যে বোধহয় মিষ্টি খাওয়ার কারণে ঘুম কমে গেছে। এদের ধারণা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তাকে ছেড়ে চলে যাবে, তাই মাঝে মাঝে সে নিজেকে খুব অসহায় মনে করে, কোনোভাবেই বিশ্রামে সে শান্তি পায় না, খারাপ কিছু ঘটবে এরকম একটা আশঙ্কা তার মধ্যে কাজ করে। অনেক সময় ভূতের ভয়, আবার খুন হওয়ার ভয়ও কাজ করে। বাড়ির লোকজন কি তার সবচেয়ে বেশি ভয়, এরাই বোধহয় আমার সর্বনাশ করে দেবে, আমার ভাই বোধহয় আমার মেরে ফেলবে, আরে আমার অমুক বোধহয় আমার সর্বনাশ করে দেবে। ভাতিজার ব্যাপারে আমার একটু সতর্ক থাকা লাগবে, মানে বাড়ির লোকজনের ব্যাপারে তার বেশি সন্দেহ। এরা একটু অনুদার অন্যের ব্যাপারে, যাদের লোভ থাকে তারা তো অন্যের ব্যাপারে একটু অনুদার হয়। লোভী মানুষদের ব্যাপারে আসলে একটা গল্প বলি। আগে প্রতি বছর বন্যার সময় ওই বন্যা কিন্তু এলাকায় প্লাবিত করেছে, প্লাবিত করতো, বন্যা ভেসে যেত। তো প্রত্যেক অবস্থা সম্পন্ন মানুষের বাড়িতে একটা করে অন্তত জাল থাকতো মাছ ধরার জন্য, যাদের সামর্থ্য ছিল। তো
তিন কোণা ত্রিভুজ আকারের এক ধরনের জাল পাওয়া যেত, মানে তিনটা বাঁশ তিন দিকে, আর মধ্যখানে নেট দিয়ে দুই দিকের বাঁশ ধরে দুইজনে ঠেলতো, তাতে মাছ কিছু আটকাতো। এই জাল বহনের জন্য দুজন লোক লাগে, আর মাছ ধরে থাকার জন্য একজন লাগে। এরকম একজনের জাল আছে, সেই জালটা নিয়ে গ্রামের আর দুজন লোক তিনজন মিলে গেছে মাছ মারতে। মাছ মারলে বেশ কিছু মাছ পাইছে। এখন ওই জালের মালিক মাছ ভাগ করতে বসছে, ভাগ চারটেই করেছে। জালের ভাগ একটা, মানে নিয়ম হলো যে জালের একটা ভাগ দেয়া লাগবে, যেহেতু জালটা যার। আর যদি জালালা নিজে যায় তাকেও একটা দেয়া লাগবে, আর যদি না যায় তাহলে শুধু জালের ভাগ। তো জালালা নিজে গেছে, তার একটা ভাগ, আবার জালের একটা ভাগ, আর যে দুজন সাথে গেছে গ্রামে তাদের দুজনের দুটো ভাগ, মোট চারটা ভাগ করছে। চারটা ভাগ করার পরে বলছে এটা আমার ভাগ, আর এটা আমার জালের ভাগ, আর এটা কিন্তু ভাই আমি নিবো, আর এটা কিন্তু আমি ভাই দিব না। হ্যাঁ, খেয়াল করেছেন? এটা আমার জালের ভাগ, এটা আমার ভাগ, ঠিক আছে, এ দুটা কিন্তু আমার। আর ভাই আমার কিন্তু একটা দাবি আছে, আমি কিন্তু এটা নিবো, আর একটা কথা আছে, আমি কিন্তু ভাই এই ভাগটা দিব না। তার মানে ভাগ সে চারটেই করছে, কিন্তু চারটেই তার। তো লোভী মানুষরা অনেক সময় এরকম হয়, তাদের জন্য কোথায় অতৃপ্তি থেকে যায়, তৃপ্তি মিটে না। তো উদার না হলেও এরা এমনি কিন্তু আবার অসৎ নয়, মানে তারটা আপনাকে দিবে না, কিন্তু আপনারটা সে নিবে না। যদিও আমি একটু দুষ্টু গল্প বললাম, এরা এমনি সৎ প্রকৃতির, তবে অনেকটা বেখেয়াল, মনের মধ্যে একটা বিভ্রান্তি কাজ করে, অনেক সময় অন্য মনস্ক থাকে। আর ওদের মধ্যে একটা জিনিস কাজ করে, বিশেষ করে যদি টাইফয়েড জ্বর আক্রান্ত হয়, সন্দেহ কাজ করে, বোধহয় কেউ খাবারে বিষ মিশেছে, এই জন্য সে খাবার কিংবা ওষুধ খেতে রাজি হয় না। অস্থিরতা, ব্যথা, উৎকণ্ঠার জন্য রোগী অনেক সময় যন্ত্রণার কথা তার ঠিক মতো ডাক্তারকে বুঝাতে পারে না, বলতে পারে না। যদি ডাক্তার তাকে বুঝিয়ে বলে, ঠিক আছে আমি বলি আপনি শোনেন তো, এমন এমন কিনা, হ্যাঁ 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 ডাক্তার বাবু আপনি ঠিক বলেছেন, মানে ও নিজে ঠিক মতো সাজিয়ে গুছিয়ে বলতে পারে না। কিন্তু তাকে যদি বুঝিয়ে বলা হয়, তখন সে বলে হ্যাঁ ডাক্তার বাবু আপনি ঠিক বলছেন। শারীরিক এবং মানসিক ভাবে এরা সাংঘাতিক অস্থির, সব সময় মনের মধ্যে একটা উদ্বেগ কাজ করে, কি জানি ঘটবে, কোনোভাবেই যেন শান্তি থাকতে পারে না, যে কারণে সারাক্ষণ অস্থিরতা এবং হতাশায় ভুগে। রাষ্ট্রাংশের ছেলেমেয়েরা এক জায়গায় কোনো সময় বসে থাকতে পারে না, এই উঠবে বসবে নাড়বে চড়বে, এদিক ওদিক খাটের থেকে নামবে, মানে সারাক্ষণ একটা অস্থিরতার মধ্যে থাকে, এখান থেকে সেখানে যাবে, নড়াচড়া করবে। ওদের দেখলে অনেক সময় বিরক্তি লাগে, রাষ্ট্রাংশের রোগীরা চেম্বারে আনে অনেক সময় বিরক্ত লাগে, কিন্তু অস্থির প্রকৃতি। এদের স্নায়বিক অস্থিরতায় এদের মধ্যে বেশি কাজ করে। অসুস্থ হলে শারীরিক অস্থিরতাও তো কাজ করে। সারাক্ষণ দেহের মধ্যে কোনো না কোনো অঙ্গে তাদের নড়াচড়া লেগেই আছে। ছোট বাচ্চা যদি হয়, চুপচাপ থাকলে ঝামেলা করে, কান্না করে, কোলে করে নিয়ে ঘোরাঘুরি করবেন, তার মানে ওই যে সে নিজে চলতে পারে না, আপনি কোলে করে নিয়ে তাকে চলবেন, সে ঠান্ডা। মা বলবে বাচ্চাটাকে নিয়ে কোলে করে বেড়ালে তবেই ঠান্ডা, ওই অনেকটা কেমন মিলার মতো। অল্প দিন পূর্বে ঘটে গেছে এরকম কথা মনে করতে পারে না, ভুলে যায়। অস্থির, এক বিছানা থেকে আরেক বিছানে যায়। রাতে এদের মারাত্মক ভয়ের কারণে এরা বিছানা থাকতে পারে না। জীবনের প্রতি এদের অনেক সময় খুব ঘৃণা কাজ করে, আত্মহত্যার চিন্তা থাকে, কিন্তু ওই যে বললাম ভয় তা পারে না। প্রচন্ড কান্না করার একটা প্রবণতা থাকে, অনেক সময় কোনো কারণ না বলেই না বুঝেই কান্না করছে। বিশেষত সন্ধ্যের দিকে এরা খুব একা থাকতে পছন্দ করে। অনেক কিছু এদের বুঝতে দেরি হয়। ঘরের মধ্যে যদি থাকে তাহলে এদের টেনশনটা বেশি হয়, খোলা বাতাসে যদি ঘুরে বেড়ায় তাহলে টেনশন কমে যায়। এটি একটি অদ্ভুত লক্ষণ। পালসিটিয়ালের রোগ ঘরের মধ্যে কমে, এই ঘরের মধ্যে বৃদ্ধি হয়, বাইরে খোলা বাতাসে কমে। আর এর মানসিক সমস্যা বা উৎকণ্ঠা বা টেনশনটা ঘরের মধ্যে কমে, খোলা বাতাসে গেলে কমে যায়। যদিও ব্রায়োনিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে, অনুপূরক। ব্রায়োনিয়ার আবার একটা সমস্যা স্যার, বাইরে যদি হাঁটতে যায় খোলা বাতাসে তাহলে তার শ্বাস প্রশ্বাস মনে হয় বন্ধ আছে, যে কারণে জরুরি দৌড় দিয়ে বাড়িতে এসে শুয়ে পড়ে। আচ্ছা তাহলে স্যার, একটু আপনাকে থামাবো। স্যার, এই শফিক স্যার যদি একটু এই জিমাউল্লাহ স্যারকে একটু ফোন করে বলেন যে উনি আমার প্যানেলে যুক্ত হচ্ছে, কিন্তু ওনার ক্যামেরা এবং মাইক্রোফোনের অ্যাক্সেসটা পাচ্ছি না, যার জন্য ওনাকে অ্যাড করতে পারছি না। উনি বারবার আসছেন, কিন্তু ওনার ওই ক্যামেরার অ্যাক্সেসটা দিতে হবে, অ্যালাউ করতে হবে ওনাকে। ওই লিংকে ঢুকে যে ক্যামেরা এবং হচ্ছে মাইক্রোফোনকে অ্যালাউ করে দিয়ে দেন, হচ্ছে যেন অ্যাড হয় আর কি। জি, আপনি একটু বলে দেন। জি স্যার, আপনার আলোচনা করেন। ওকে স্যার, এখন মানসিক লক্ষণ এই মোটামুটি গেল। এদের মধ্যে
ভয় কাজ করে, উৎকণ্ঠা কাজ করে, টেনশন কাজ করে, আর ভ্রান্ত বিশ্বাস কাজ করে তার আপনজনেরা তার ক্ষতি করবে। এদের অনেক সময় মন বিষণ্ণ থাকে, খারাপ থাকে, আত্মহত্যা করতে ইচ্ছা হয়, কিন্তু ভয়ে আত্মহত্যা করতে পারে না। এই হচ্ছে তার মানসিক মূল কথা। আর মন এবং শরীর দুটোই তাদের একটা অস্থির থাকে। এখন আসি আমরা রোগ লক্ষণে। রোগ লক্ষণগুলো হচ্ছে কি, নদীর জলে স্নান করার পরে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, হ্যাঁ, কেউ যদি বলে পুকুরের জলে, হ্যাঁ হতে পারে। বিশেষ করে জলে সাঁতার কেটে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু রাষ্ট্র খুব ভালো ওষুধ। স্যাঁতসেঁতে স্থানে থাকার কারণে, সেটা খানিক আগে বলেছি। ঘাম অবস্থায় স্নানের পর যদি কারো প্যারালাইসিস হয়, সেই ক্ষেত্রে এটি খুব ভালো ওষুধ। এক্ষেত্রে রোগী স্থির থাকতে পারে না। স্থির থাকলে তার রোগ বাড়ে, মানসিক ভাবে খুব অস্থির এবং চঞ্চল হয়ে পড়ে, মনোবল কমে যায়, কাঁদতে ইচ্ছা করে, অনিচ্ছা সত্ত্বেও তারা কেঁদে ফেলে। তাহলে এখানে একজন মনীষী বলছেন যে যদি স্যাঁতসেঁতে স্থানে বসবাসের কারণে প্যারালাইসিস হয়, তখন সে অস্থির হয়ে পড়ে, কান্নাকাটি করে, স্থির থাকতে পারে না। কিন্তু অন্য একজন মনীষী বলছে পক্ষাঘাতে কিংবা শারীরিক অবসন্নতার সময় বরং তার বিশ্রামে উপশম। একটু উল্টা লক্ষণ, কখনো কখনো কোনো কোনো ওষুধে কন্ট্রাডিক্ট লক্ষণ থাকে, এটি একটি কন্ট্রাডিক্ট লক্ষণ আমার কাছে মনে হচ্ছে। এবং বেশি নড়াচড়ায় বৃদ্ধি হয় প্যারালাইসিস। তাহলে দুরকম লক্ষণ যদি আমরা পাই, যদিও রাষ্ট্র মূলত নড়াচড়ায় উপশম, কিন্তু কখনো যদি কোনো ক্ষেত্রে পাওয়া যায় যে অনলি প্যারালাইসিসের রোগী, বেশি নড়লে বৃদ্ধি বরং বিশ্রামে উপশম, সেখানেও আমরা রাষ্ট্র দিতে পারি, যদি অন্য অন্য মানসিক লক্ষণ বা তার কজেশন গুলো ঠিক থাকে। ডাক্তার ফ্যারিংটন বলছে যে বিভিন্ন ধরনের প্যারালাইসিস হতে পাওয়া যায় ভিজে গিয়ে, বিশেষ করে অতি পরিশ্রমের কারণে কিংবা ভিজে গিয়ে যদি প্যারালাইসিস হয়, রাষ্ট্রাক্স একটি ভালো ওষুধ। ডাক্তার ফ্যারিংটন আরো বলছেন যে সবিরাম জ্বরে শরীরের কোন অঙ্গে শীত করে এটি জানা খুবই জরুরি। কিরকম? রাষ্ট্রক্সের যদি জ্বর হয়, তবে শীতটা শুরু হয় যে কোনো এক পা থেকে, সাধারণত উরু থেকে, অথবা আমাদের যে দু কাঁধ আছে, স্ক্যাপুলা আছে, স্ক্যাপুলার মধ্যে থেকে, অথবা যে কোনো এক স্ক্যাপুলা থেকে বা কাঁধ থেকে, পাখনা যেটাকে আমরা বলি, এই যে হাতে নড়াচড়া করলে যে পাখনাটা, এই পাখনার এখান থেকে। তাহলে কি পাওয়া গেল? যদি কোনো রোগী বলে ডাক্তার সাহেব আমার জ্বরের সময় শীত করে ঠিক উরু থেকে, অথবা দুই পাখনার মধ্যখান থেকে পিঠে, অথবা যে কোনো এক পাখনা থেকে, তাহলে রাষ্ট্রক্স নির্দিষ্ট করে ভাবতে পারেন। কিন্তু যদি ইউপেটো পারফোলিয়ামের রোগী হয়, তাহলে অথবা কখনো কখনো নেট্টামিউরের ক্ষেত্রে এটি পাওয়া যায় যে কোমরের পিছন দিক থেকে, কোমরের সামনে নয়, পিছন দিক থেকে তার শীতটা শুরু হবে। কখনো কোনো রোগী যদি এসে বলে ডাক্তার সাহেব আমার জ্বরের সময় না কোমরের পিছন দিক থেকে শীত শুরু করে, তাহলে আমরা ইউপেটো পারফোলিয়াম, নেট্টামিউর দুটার কথা মনে করবো। কিন্তু যদি মনে হয় হাড্ডিতে ব্যথা, তাহলে আমরা পারফোলিয়ামের দিকে ঘুরে যাবো, নেট্টামিউরকে বাদ দেবো। আর যদি জেলসিমিয়ামের জ্বর হয়, তাহলে তার শীতটা শুরু হবে মেরুদণ্ড থেকে, মেরুদণ্ডের মধ্যে মনে হবে যে বেয়ে বেড়াচ্ছে। কিন্তু যদি এমন হয় যে, যে কথাটা বলছিলাম, যে রাস্টক্স ব্রাউনিয়ার অনুপূরক, এটি ডাক্তার ফ্যারিংটন বলছেন, রাস্টক্সের লক্ষণযুক্ত জ্বরে রাস্টক্স যদি ব্যর্থ হয়, অনেক সময় আমরা রাস্টক্সের লক্ষণ হুবহু পাচ্ছি কিন্তু রাস্টক্স কাজ করছে না, তখন যেন আমরা টেরাক্সাকাম যেন ব্যবহার করি। আমাদের বড় একজন মনীষী, সম্ভবত বনি হোসেন স্যারের ছেলে অসুস্থ হয়েছিল, রাস্ট্রক্সের লক্ষণ থাকা সত্ত্বেও রাস্ট্রক্স দিয়ে ভালো করতে পারছিলেন না। পরে টেরাক্সাকাম দেওয়ার পরে তার বাচ্চা সুস্থ হয়েছিলেন। তো জ্বরের ক্ষেত্রে ফ্যারিংটন বলেন যে যখন কোনো অচির রোগ টাইফয়েডে রূপান্তরিত হতে যায়, তখন সেই ক্ষেত্রে বিশেষ করে যদি দেখা যায় যে আমাশা থেকে, ডিপথেরিয়া থেকে, লাল জ্বর থেকে, নিউমোনিয়া থেকে টাইফয়েডের দিকে গড়ে যায়, টাইফয়েডে রূপান্তরিত হয়, তাহলে সেই ক্ষেত্রে রাস্টক্স একমাত্র ভালো ওষুধ। অর্থাৎ তরুণ কিছু রোগ টাইফয়েডে রূপান্তরিত হয়। তো সেই রোগগুলো কি? আমাশা, ডিপথেরিয়া, লাল জ্বর, নিউমোনিয়া, এইসব রোগগুলো যদি টাইফয়েডে রূপান্তরিত হয়, তাহলে ফ্যারিংটন বলছেন যে রাস্টক্স তার খুব ভালো ওষুধ। রাস্টক্সের বাইরে শীত করে কিন্তু ভিতরে অন্তরের মধ্যে তাপ অনুভব করে। ইনফ্লুয়েঞ্জা আমরা জানি যে হাসি কাশি, জ্বর, শরীর ব্যথা, তো সেই ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা এবং রাস্টক্স দুটোরই প্রায় কাছাকাছি লক্ষণ পাওয়া যায়, অসাধারণ ওষুধ। জ্বরের শীত অবস্থা বা শীতের পূর্বে কাশি, বিরক্তিকর কাশি,
যে সময় শরীরে জ্বর থাকে এই সময় যদি শীত করে, সে সময় যদি বিরক্তিকর খুব শুষ্ক কাশি হয়, অথবা শরীরে যে সময় শীত শীত শুরু করলো তার পূর্বে বিরক্তিকর শুষ্ক কাশি, এটি রাষ্ট্রাক্ষের খুব বড় লক্ষণ। রাষ্ট্রাক্ষের ভয়ানক সর্দি স্রাব হয়, কখনো কখনো নাক বন্ধ হয়ে যায়, কখনো কখনো হলদে বা সবুজ রঙের সর্দি স্রাব হয়। তবে এর সমস্ত রোগের সাথে প্রায় টাটানি কিংবা কামড়ানি ব্যথা থাকে, যে কারণে এরা সারাক্ষণ ছটফট করে, এপাশ ওপাশ করতে থাকে, তাতে কিছুটা ভালো লাগে। তবে প্রথম নড়াচড়ায় বৃদ্ধি হলেও পরে কিন্তু ভালো লাগে, তাই এপাশ ওপাশ করে। অনেক সময় শরীর টিপে দিলে ভালো লাগে। বিশ্রামেও রাতে বাড়ে, তাই নড়াচড়ার মধ্যে দিয়ে থাকলেই তারা ভালো থাকে। এখানে একটু গুরুত্বপূর্ণ কথা আছে, তরুণ বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যে শারীরিক অস্থিরতা যেমন নড়াচড়ায় কমে, তেমনি মানসিক অস্থিরতা, মা গো বাবা গো মরে গেলাম, মরে জরিনার মারে, বুবুরে শেষ হয়ে গেল রে, আমার একটু গরম দিয়ে শেখা দে রে, আমার একটু ঢেকে দে রে, ওরে যা একটু টিপে দে রে। এই যে নড়াচড়ায় যেমন তার শারীরিক কষ্ট কমে, এ মা গো বাবা গো মরে গেলাম এটি বলাতেও তার রোগ কমে। এই কারণে দেখবেন রাষ্ট্রাক্ষর রোগীরা বকছে, তার পাশে যাই এত কথা কয়ে না, তোমার জন্য ঘুমাইতে পারছি না, আর তুই মা গো বাবা চিৎকার করছিস কে? তাতে কিন্তু রোগ ছাড়ছে নাকি? হ্যাঁ, এতেও তার কষ্ট কমে। যে কারণে একজন মনীষী বলছেন, মা গো বাবা গো বলে যখন সে চিৎকার করে তাতেও এবং কাতরাতে থাকে, তাতেও তার উপসম্পদ হয়। যে কারণেই সে মা গো বাবা গো করে চিৎকার করে, এবং নড়াচড়া যে কারণে উপশম হয় সে কারণেও সে নড়াচড়া করে। এর একটা কথা মনে পড়ছে স্যার, অনেকের বাড়িতেই দেখা যায় যে অনেকের ওই যে বাতের ব্যথা, এই ব্যথা সেই ব্যথা বা নানান ধরনের ব্যথা ট্যাথা হইলে যদি মহিলা মানুষের হয়, তাই তার স্বামী যদি শফিক স্যারের মতন ভালো না হয় তাহলে তো টিপে দিবে না। আমার মতো ঘাট টাড়াইলে কবি তুই পড়ে থাক। তো সাধারণত দাদিরা যদি অসুস্থ হতো, নানিরা তখন কি করতো? নানা তো কথা শুনে না, দাদা তো কথা শুনে না, তখন অবলম্বন ছিল নাতিরে, এই তুই একটু আমার হাঁটু খান টিপে দিত, একটু সরম সরম করে না যে মহিলা মানুষের হাঁটু টিপবে, তের আবার ঘুষ দিত, এ তুই একটু টিপে দে, তোর একটা চকলেট দিব, তোর একটু মিষ্টি দিব, তোর একটু ওই আইসক্রিম খাওয়াবো। তাই দেখা যাবে যে শফিক স্যারের মতন যদি বুদ্ধিমান মানুষ হয় তাহলে খুব আইসক্রিম খাবো, আর আমার মতন বেকালে গঠিয়া চকলেট খাবো। এ দেখা যাচ্ছে বেশি এই হাঁটু টিপছে দাদিরা, চকলেট খাইছে বেশি দিন, পরে দেখা যাচ্ছে দাঁত গেছে। না স্যার, আমি আপনার কথা কই না, আমি বলছি যে এরকম মেলা মানুষ আছে, দাদির নানির হাঁটু টিপে দিছে, আবার একটু সেকে দিছে, এই একটু নিয়ে এসে আগুন নিয়ে এসে আমার একটা সেট কর, ব্যথা করছে। এরকম অনেক বাড়িতেই পাবেন যে যাদের ঠান্ডায় ব্যথাটা বাড়ে, যে কারণে অনেক সময় বলে একটু গরম দিয়ে সেকে দে, নড়াচড়া করলে ভালো লাগে যে কারণে নড়াচড়া করে, অনেক সময় বলে একটু টিপে দে। এরকম পেশেন্ট কিন্তু আমরা হর হামেশায় চোখে দেখি। এরা কোনো প্রকার ঠান্ডা পছন্দ করে না, সর্বদা শরীরটা ঢেকে রাখতে চায়, কারণ গরম খাবার কিংবা গরম ঘরে তারা থাকতে পছন্দ করে, এটি তারা একটু ভালো থাকে। কোমরের ব্যথায় কোমরের নিচে শক্ত কিছু যদি দিয়ে শয় বা চাপ দিয়ে শয় বা বসে, তাতে তারা একটু আরাম পায়। অনেক সময় ভারো কিছু উঠাতে গিয়ে বা নামাতে গিয়ে, ওজন সহি কোনো জিনিস, একটা বস্তা উঠাতে গিয়ে, ভারো কোনো জিনিস উঠাতে গিয়ে বা নামাতে গিয়ে অনেক সময় দেখা যায় যে ব্যথা পেল, তাতে এটি একটি ভালো ওষুধ। আরো ভালো ভালো ওষুধ আছে, রুটা আছে, আর্নিকা আছে। স্যার একটু তো ইন্টারফেয়ার করবো আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, ডক্টর জি মাওলা স্যার, যিনি হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্যার কেমন আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? জি মাওলা স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ শুনতে পাচ্ছি এবং সবাইকে। ওহো স্যারের ওখানে নেটওয়ার্কে মনে হয় প্রবলেম করছে, আবার চলে গেছে। তো স্যার আবার যুক্ত হলে আপনাদের সাথে আমরা স্যারকে সংযুক্ত করবো ইনশাআল্লাহ। জি, আশরাফুল হক স্যার আপনার আলোচনা কন্টিনিউ আচ্ছা, করেন। আপনাকে বারবার তো থামাচ্ছি স্যার। একজন, না প্রথম সমস্যা দিন নাই, তো না টেকনিক্যাল সমস্যা নাই। সেটআপের কারণে একটু ঝামেলা হচ্ছে। তো আশা পৃথিবী করি পরে। পৃথিবী বিখ্যাত একজন বড় মনীষী ডক্টর নেস বলছেন যে রাষ্ট্রকে উনি কতটা গুরুত্ব দিয়েছেন। তো রাষ্ট্রের গুরুত্ব বুঝাতে গিয়ে উনি বলছেন যে মেট্রোমেডিকের সমস্ত ওষুধ বাদ দিয়ে বাতের ব্যথা আমি মাত্র 3টে ওষুধ নিয়ে থাকতে পারি। কি কি 3টে ওষুধ? সালফার, কস্টিকাম ও রাস্টক্স। এই 3টি ওষুধ বাতের ব্যথায় উনি ব্যাপক ব্যবহার করতেন। এই জন্য উনি বলছেন আমি মেট্রোমেডিকের সব ওষুধ বাদ দিয়ে মাত্র 3টে ওষুধ নিয়ে আমি বাতের ব্যথায় থাকতে পারি। অর্থাৎ বাতের ব্যথায় 3টে ওষুধ দিয়ে ম্যাক্সিমাম রোগী উনি সারাতে পারতেন, সে কথাই প্রমাণ হয়। তো বন্ধুরা, আলোচনা আছে, সেখানে আমি একটু ছোট্ট কথা বলে রাখি যে অনেক সময় রাস্টক্সের লক্ষণ আছে, কিন্তু রাস্টক্স দিয়ে অনেক ক্ষেত্রে আমরা ফেল হই। সেক্ষেত্রে আমার দুটো কথা আছে।
এখনো আমরা জানি যে সুনির্বাচিত ওষুধ যদি ফেল করে লক্ষণ এবং মায়াজম মিল থাকার পরেও, সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের বুঝতে হবে যে পারিবারিক ভাবে মাতৃকুল থেকে বা পিতৃকুল অর্থাৎ বাবা কিংবা মায়ের কুল থেকে সে জটিল কোনো মায়াজম বহন করছে, যেটি খুব জটিল অবস্থা বিরাজ করছে, যে কারণে সেই মুহূর্তে ওই ওষুধটিকে ব্রেক দিয়ে নসড ওষুধ যেটি তার সর্বাপেক্ষে বেশি মিলে ওই রোগীর সাথে, সেরকম একটা ওষুধ নির্বাচন করতে হয়। তাহলে হয় কি, নসড ওষুধে তার এই জটিলতাটাকে দূর করে দেয়, রোগ সারাতে সহযোগিতা করে। তারপরে আবার পূর্বের ওষুধে ফিরে আসলে কিংবা ওই ওষুধে দেখা যায় যে রোগ অনেক সময় কমে যায়। তো রাস্টক যদি কখনো ফেল করে, তাহলে এই ক্ষেত্রে আমার একটা পরামর্শ মেডোরিনাম, কারণ মেডোরিনামের লক্ষণ অনেকটা রাস্টক্সের মতো, এরও প্রথম সঞ্চালনের বৃদ্ধি, পরবর্তীতে নড়াচড়া করলে তার ব্যথা কমে। তো যে কথাটা বলছিলাম যে মেডোরিনাম, কিন্তু শক্তির ব্যাপারে একটা কথা আছে যে অনেক সময় রাস্টক্সই সারবে, রাস্টক্স আমি 200 দিয়েছি, 1000 দিয়েছি কিংবা 10,000 দিয়েছি, কাজ করছে না। সেই ক্ষেত্রে আমি কলকাতার একজন বড় মনীষী, আমি নাম বললাম না, আমি ওনার থেকে একটা ওষুধ শিখছিলাম। উনি একটা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন, খুব নাম করা ডাক্তার ছিলেন, মেডিসিনে খুব পণ্ডিত ছিলেন। উনি রাস্টক্স 999 ব্যবহার করতেন, 999 ব্যাক পটেন্সি। যদিও আমাদের দেশে এখন 999 পাওয়া যায় না, ইন্ডিয়ায় কিন্তু এখনো পাওয়া যায়। আপনারা কখনো যদি রাস্টক্স 30, 200, 1000, 10,000 ফেল করেন, 999 শক্তি দিয়ে দেখবেন। যারা অন্তত ইন্ডিয়া বাস করে, ইন্ডিয়ান বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা তো ওখানে অ্যাভেলেবল পান। 999 ব্যবহার করে দেখবেন, 1000 ফেল করেছে কিংবা 10,000 ফেল করেছে, 999 কিন্তু কাজ করে। আমি বহুবার পরীক্ষা করে দেখছি, অসাধারণ কাজ করে। এরকম একটি শক্তি আপনারা পরীক্ষা করে দেখবেন, এটি আমি বহুবার পরীক্ষা করে দেখেছি, ভালো রেজাল্ট। এবং সেই থেকে এই অবধি আমার কাছে 999 সবসময় থাকে, আমার ঘরে এখনো আছে। আমি কখনো ঠেকলে এটা ব্যবহার করি এবং ভালো ফল পাই। কোথাও বোধহয় একটু ডিস্টার্ব করছে নাকি, শব্দ হচ্ছে একটু? কেন স্যার, আহ, কোথাও বোধহয় একটু শব্দ করছে নাকি? জি, আমাদের ওই জিমাউল্লাহ স্যারের সোর্স থেকে একটু শব্দ হচ্ছে। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আশা এখন করি- এখন আমরা আসি। সমস্ত শরীরে কামড়ানি বা থ্যাথলানি যাওয়ার মতো একটা ব্যথা, বিশেষ করে গিরায় গিরায় ব্যথা হয়। এটি নড়াচড়া করলে শান্তি পায়, বিশ্রামে বা স্থির থাকলে খুবই অস্বস্তি বোধ করে। কামড়ানি বা টাটানি ব্যথায় রাস্টক অসাধারণ ওষুধ, সেটা তো বেশ কয়েকবারই বললাম। অতিরিক্ত পরিশ্রম করার কারণে যদি কারো বুক ধড়ফড় করে এবং বাম হাত বা বাহু যদি মনে হয় যে অসাড় হয়ে যাচ্ছে, অনেক সময় ক্যালমিয়ালেটের মতো, সেক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে। ডাক্তার ফ্যারিংটন বলেন যে কারো মল ত্যাগ করার সময় যদি খুব কঠিন ছিন্নকর ব্যথা, মানে কেটে ফেলার মতো ব্যথা উরু থেকে শুরু করে নিচ দিকে যায়, তাহলে এটি দারুণ কাজ করে। সেটি যদি আমাশার ক্ষেত্রে হয় তবুও। মনে করেন আমাশার ক্ষেত্রে উরু থেকে ব্যথা নিচের দিকে নামছে, ব্যথাটা মনে হচ্ছে যে ছুরি দিয়ে কাটার মতো তীব্র ব্যথা, এই লক্ষণটি যদি কারো থাকে তাহলে দারুণ কাজ করে। খানিক আগে বলছিলাম জ্বরে যদি উরু থেকে কি করে, শীত করে, আর এখন কি বলছি, আমাশায় যদি উরু থেকে ব্যথা নিচ দিকে যায়, তাহলে রাস্টক্স অসাধারণ একটি ওষুধ। টাইফয়েডের প্রলাপের সাথে শারীরিক ও মানসিক অস্থিরতার সাথে বিছানায় এপাশ ওপাশ করতে থাকে এবং হালকা প্রলাপ বকে। কোনো কোনো সময় রোগের প্রথম অবস্থায় এরা সম্পূর্ণ স্থির হয়ে চুপচাপ পড়ে থাকে। ডাক্তার ফ্যারিংটন বলেন যে টাইফয়েডে রাস্টক্স শান্ত মেজাজ, হালকা প্রলাপ, বিছানা থেকে নেমে পালাতে চায়, অস্থিরতা, স্থির থাকতে পারে না, এরা কল্পনায় ভয়ের কিছু দেখে, যে কারণে ভয় পায়, ওষুধ খেতে চায় না, ভাবে তাকে বিষ খাওয়ানো হবে, এটি হায়ার লেখেসিস হয়ে বিষ খাওয়ানোর ভয়ে ওষুধ খেতে চায় না, এই লক্ষণগুলো থাকে। জিহ্বা অনেক সময় শুষ্ক ফাটা ফাটা থাকে, ফাঁকটা এত বেশি হয়ে যায় সেখান থেকে রক্ত ঝরতে পারে। জিহ্বা অনেক সময় কালচে বা বাদামি রঙের হয়। জিহ্বাটা 3 কোণা আকারের লাল, ত্রিভুজ আকারের লাল বর্ণ হয়। গলার মধ্যে মনে হয় মরিচিকার মতো, কেমন যেন লোহায় যে মরিচিকা ধরে না, এরকম রং থাকে। অনেক সময় পিঠে অসহ্য ব্যথা হয়, সাথে নিউমোনিয়াও থাকতে পারে। অসাধারণ কাজ করে। এখন বন্ধুরা আমরা আসি যে জিহ্বায় 3 কোণা দাগ, দুটো জিনিস মনে রাখতে হবে। যদি সালফারের 3 কোণা, এই যে জিহ্বায় ত্রিভুজ আকারের লাল, কেমন যেন একটা শব্দ করছে, ত্রিভুজ আকারের লাল সালফারের রোগীদের, এইটি ইন্ডিকেট করে যে কোন মানুষের যদি জিহ্বার ডগা 3 কোণা আকারে লাল হয়ে থাকে, তাহলে এরা মাতবর টাইপের হয়। যদি জ্বরের রোগীতে জিহ্বার ডগা ত্রিভুজ আকারের লাল হয়, তাহলে টাইফয়েড নির্দেশ করে। আর রাস্টক্সের জিহ্বার ডগা তো ত্রিভুজ আকারের লাল থাকে টাইফয়েডে, সেটা বললাম। ডাক্তার ডানহাম বলছেন
যে ওপরে যা যা লক্ষণ বলেছেন আমাদের ফ্যারিংটন স্যার, তা এই জ্বরের জন্য যথেষ্ট। ডাক্তার কেন স্যার বলছেন যে রাষ্ট্রাক সম্পর্কে বলছেন যে এরা কখনোই স্থির থাকতে পারে না, বিশ্রাম নিতেই পারে না। রাষ্ট্রাক্ষের চরিত্রগত বৈশিষ্ট্য সকালের দিকে বৃদ্ধি, এরপরে আবার উপশম। আচ্ছা তো ডাক্তার গান্নেসি বলছেন যে যেখানে আমরা দেখবো যে অদম্য নড়াচড়ার আকাঙ্ক্ষা রোগীর মধ্যে, মানে নড়াচড়া করার খুব ইচ্ছে, খুব নড়াচড়া করছে, তাহলে প্রথমে আমরা যে ওষুধটাকে মনে করব সেটি যেন রাষ্ট্রাক্ষ হয়। তারপরে আরো ওষুধ আছে, সেটা আমরা মনে করব, সেটি পরের বিষয়।